ডক্টর খন্দকার এজাজ আহমদ হিরু, আপনি একজন মুক্তিযোদ্ধা। এটা মুক্তিযুদ্ধের মাস, আমাদের খুবই কিন্তু একটা গর্বের মাস এটা। আমরা এই মাসে আমরা স্বাধীনতা পেয়েছি, যদিও প্রকৃত বিজয় পেয়েছিলাম 16ই ডিসেম্বরে। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আপনি একজন, প্রথমেই বলেছিলাম, অকুতোভয় মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধে যাওয়ার পেছনে কোন জিনিসটা আপনার ভিতরে কাজ করেছে? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 10-এ পড়ি 69 সনে, তখন গণ আন্দোলন হচ্ছিল। আমাদের স্কুলে এসে সিনিয়র ভাইরা নেতারা স্লোগান দিয়ে মিছিলে নিয়ে যেত। এইটুকুই আমার ইনিশিয়ালি, কোনো ধারণা ছিল না। পরবর্তী পর্যায়ে 1 মার্চ ঢাকা স্টেডিয়ামে বসে আমরা 10-12 জন বন্ধু ক্রিকেট খেলা চলছিল, এমসিসি আর পাকিস্তানের খেলা। এমসিসি এবং পাকিস্তান। সেখানে দেখছি আমার হাতে একটা ট্রানজিস্টার ছিল। কমেন্ট্রি হঠাৎ করে বন্ধ করে দিল, ইয়াহিয়ার ভাষণ শুরু হলো। এই ভাষণ শুরু হওয়ার পরে, ভাষণ শেষ হওয়ার সাথে সাথে বা মাঝপথে প্যান্ডেল ট্যান্ডেল ছিঁড়ে সমস্ত মানুষ প্রতিবাদ করা শুরু করলো, আগুন জ্বালিয়ে দিল, খেলা বন্ধ হয়ে গেল। আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি একটা বিরাট মিছিল ইয়ের দিক থেকে আসতেছে, সেক্রেটারিয়েট দিক থেকে স্টেডিয়ামের দিকে আসতেছে। একজন নেতা ছিলেন, পরবর্তী পর্যায়ে আমি জানতে পেরেছিলাম উনি ছিলেন আব্দুস কুদ্দুস মাখেন, এবং তার সাথে যিনি ছিলেন সম্ভবত শাহজাহান সিরাজ। আচ্ছা, ওনারা দুজনেই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা ছিলেন। সেখান থেকে আমার শুরু অসহযোগ আন্দোলনে। 7ই মার্চে যে অজস্র বাস ছিল প্রতিবাদ প্রতীক হিসাবে, আমার হাতেও সেদিন একটা বাস ছিল। এভাবেই এরই মধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছাদের উপরে জোরলোক হলে আমরা রাইফেলের ট্রেনিং দিয়েছি। শ্রদ্ধার সাথে 2 ব্যক্তির নাম আমি আজকে উচ্চারণ করতে চাই। উনি মিস্টার টুলু, কোথায় আছে বলতে পারবো না, শুনেছি জার্মানিতে আছেন। আর একজন হচ্ছেন দুদু ভাই, উনি বর্তমানে ঢাকাতেই আছেন, টুকিটাকি ব্যবসা করেন। ওনারা ইউটিসি ট্রেনিং প্রাপ্ত ছিলেন বিধা আমাদেরকে ট্রেন করেছিল ঢাকায়। সেটি পরবর্তী পর্যায়ে 25শে মার্চ ক্র্যাকডাউন হলো। আমরা কিন্তু, জিনিসটা খুব হাস্যপ্রদ মনে হবে মানুষের কাছে, তবু কথাটা বলতে চাই আপনাদের কাছে। জরুরলোক হল থেকে আমাদের 12টা কি 14টা মনোটপ ককটেল দেওয়া হয়েছিল রাত্রে 9টায়। আচ্ছা, আমরা মৌচাকের 25শে মার্চ রাতে, যে আজকে ক্র্যাকডাউন হতে পারে, কিছু একটা হবে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। মৌচাকের ছাদে তখন আন্ডার কনস্ট্রাকশন, সেখানে মৌচাকের ছাদের উপরে আমরা পজিশন নিয়ে বসে আছি। রাত্রে 1টার সময় যখন ট্যাঙ্কের থেকে গোলা মারা শুরু করলো, তখন বুঝতে পারলাম হোয়াট ইজ ওয়ার। সেটা বোধ হয় অপারেশন সার্চলাইট ছিল। তারপরে সেটা অপারেশন সার্চলাইট ছিল, ধন্যবাদ আপনাকে। পরে আমরা ওখান থেকে সরে যার যার বাড়ি চলে যাই। 27 তারিখে সকালবেলা কার্ফিউ শিথিল হওয়ার পরে আমি চলে যাই সাভারের নড়াল নামে একটা গ্রামে, নলাম। আচ্ছা, সেখানে গিয়ে আমার সাথে পরিচয় হয় শান্তিভাগের আশরাফ নামে একটা ছেলে, জুলু নামে একটা ছেলে, আর মোজাম্মেল। তখন আমরা 4 জন, এটা সম্ভবত মার্চ মাসের 31 তারিখে আমরা চলে গেলাম টাঙ্গাইলের কালীহাতিতে। আচ্ছা, সেখানে গিয়ে অনারারি ক্যাপ্টেন ছিলেন মিস্টার আব্দুল সত্তার, আর ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন সাম জলিল। আচ্ছা, ওনাদের সাথে আমরা জয়েন করি 7 তারিখে এপ্রিলের, অথবা 6 তারিখের এপ্রিলে, ডেটগুলো এক্সাক্ট মনে নেই, 19-20 হতে পারে। অনেকগুলো বছর হয়ে গেছে তো, 41 বছরের ইতিহাস। তারপরে সেখানে এয়ার রেড হয়। আমরা একটা স্কুলে ছিলাম, সেই স্কুলে এয়ার রেড করে, তারপরে তারা এয়ার রেডের এগেনস্টে গোলাগুলি আমরাও করি। সেখানেও আমাদেরকে নর্মাল আর ওনাদের কাছ থেকে বাংলাদেশ, পরবর্তী আপনি 2 নম্বর সেক্টরে যোগদান করেছেন। তখনও সেক্টর তৈরি হয়নি। এরপরে ওনারা ভারত চলে যাবেন ডিসিশন নিলাম, আমাদের কাছে কিছু ছিল না, আমরা 4 জন ব্যাক করে চলে আসলাম সেই সাভার। এসে এপ্রিলের 10 তারিখে জানতে পারলাম যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে মুজিবনগরে না, সেটা ভারতে। আচ্ছা, 17 তারিখ মুজিবনগরে ওত নেই। সেটা যখন আমি রেডিওতে শুনতে পারলাম, 19 বাদ দিয়ে 20 তারিখে আমি ঢাকায় এসে, আমি আমার বন্ধু আনিস, আমারই আরেক বন্ধু কামরুল, ওদের 3 জন মিলে আমরা দাউদকান্দি দিয়ে কাবিলা হয়ে ক্যান্টনমেন্টকে বাইপাস করে সন্ধ্যাবেলায় গিয়ে সোনাইমুড়ি নামক একটা ভারতের শহরে উঠি। আচ্ছা, তারপরের দিন যাই আগরতলা শ্রীধর ভিলাতে, 4-5 দিন সেখানে থাকার পর আমাদেরকে নিয়ে যাওয়া হয় উদয়পুরে একটা জায়গায়, সম্ভবত ইট ইজ ভেরি ক্লোজ টু নোয়াখালী বর্ডার।
আপনি আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, একটু মুক্তিযুদ্ধের যদি কোনো সংগ্রামের স্মৃতি থাকে আপনার। আমরা যখন ঢাকায় আসি, আমাদেরকে স্পেশালি ঢাকায় পাঠানো হয়, আমরা আসলে বেসিক্যালি গেরিলাদের প্রথম কাজই ছিল তখন কি 2 নম্বর সেক্টরে আছেন? সেক্টর 2 সাব সেক্টর ঢাকা অ্যান্ড ঢাকা পার্শ্ববর্তী। তো আগস্ট মাসে ঢাকায় আসলাম, যেহেতু 14 আগস্ট পাকিস্তান দিবস, আমরা ঠিক 12ই আগস্ট এসে ঢাকায় ইন করি। আমাদেরকে হলো যে পাকিস্তান আর্মিকে ব্যতিব্যস্ত রাখা, স্যাবোটাইজ করা, চোরাগুত্তা হামলা করা, মোটামুটি তাদের যে ইনফ্রাস্ট্রাকচারটাকে ভেঙে দেওয়ার জন্য। ভেঙে দেওয়া। সেই হিসাবে আমরা 14ই আগস্ট কিন্তু দু একটা অপারেশন করি। তারপরে এভাবে আমাদের চলতে থাকে। আমি একটা বড় একটা অপারেশনের কথা শেয়ার করতে চাই। ঢাকা সেক্টরে যখন আমরা আসি, আমাদের কমান্ডার ছিলেন মোস্তফা মহসিন মন্টি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ভদ্রলোকের নাম বলতে চাই। আরও ছিলেন চিত্রনায়ক খসরু, উনি আরেকটা ইউনিট নিয়ে এসেছিলেন। আরও 4টে ইউনিট ঢাকায় কাজ করেছে। আমি আমার ইউনিট সম্বন্ধেই বলবো। সেটা সম্ভবত নভেম্বর মাসের শেষ সপ্তাহ, যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে এসছে। আমরা তখন কেরানীগঞ্জ থানা এবং কেরানীগঞ্জের পার্শ্ববর্তীতে ছড়ায় ছিটায় থাকি। স্পেশালি আমরা 2টা গ্রামে আমাদের মঞ্চু ভাইয়ের নেতৃত্বে 2টা ইউনিট ভাগ করে, একটা ছিল 2টা ইউনিটের, একটা ছিল তালেপুর আর একটা ছিল রামাকান্দা নামে একটা জায়গা। আচ্ছা। সেখানে সকাল 8টা-9টা হবে, এই সময়গুলো আনুমানিক মনে নেই। আচ্ছা। তখন একটা খবর আসলো যে সৈয়দপুরের নদীর ওপাশে জায়গাটার নাম সম্ভবত মরিচ্চা। আচ্ছা। সেখানে বেশ কিছু পাকিস্তানি আর্মি জড়ো হয়েছে। পিছন থেকে আমাদেরকে তাদের ইন্টেলিজেন্স আসছে যে এন্টায়ার এই এরিয়াতে প্রচুর মুক্তিযোদ্ধারা অবস্থান করছে চূড়ান্ত বিজয়ের জন্য, এবং এটা কিন্তু ঠিক। আরও ইউনিটের লোকজনও জড়ো ছিল ওখানে। পরবর্তী পর্যায়ে মন্টু ভাই এসে, আমাদের কিছু সাইকেল ম্যাসেঞ্জার ছিল, এসে রহিম ভাই টোয়াইসি, আচ্ছা, যিনি রামাল্লাতে ছিলেন, রামাকান্দাতে। আচ্ছা। আর মন্টু ভাই আর আমরা ছিলাম ওনার সাথে, যাই হোক, একটু আগে বললাম নামটা, ঠিক আছে, 40 বছর হয়ে গেছে। তাহলে ওখান থেকে তারপর আমরা মার্চ করলাম। আরও একটা গ্রুপ সাইড থেকে আসলো। আচ্ছা। এসে ওখানে আসার পরে আমরা দেখতে পেলাম বেশ কিছু পাকিস্তান আর্মি দেশি নৌকা এবং গানবোট নিয়ে নদী ক্রস করতেছে। তখন আমরা মন্টু ভাইয়ের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করি, ফায়ার ওপেন করি। ওখানে 30 থেকে 35 জন পাকিস্তান আর্মি মারা গেছে এবং কিছু নদীতে ভেসে গেছে। আচ্ছা। শ্রদ্ধার সাথে এক ব্যক্তির নাম উচ্চারণ করতে চাই, মনে করতে চাই। ইনি একজন ইস্ট পাকিস্তান রাইফেলের সদস্য ছিলেন তৎকালীন মুক্তিযোদ্ধা হিসাবে। উনি অন্য একটা ইউনিটে থাকলো, এই আক্রমণে ওনারাও ছিলেন। ওমর নামে এক ভদ্রলোক, যদি আমি নামটা ভুল না করি, উনি শহীদ হয়েছিলেন। আমাদের দিক থেকে 10-12 জন ইনজুর্ড হয়েছিল, কিন্তু মারাত্মক কিছু নয়। তবে ওমর নামে এক ভদ্রলোক শহীদ হয়েছিলেন। আর পাকিস্তান আর্মি পানিতে কিছু ভেসে এবং কিছু ইয়েতে প্রায় 30 থেকে 35 জন। পরবর্তী পর্যায়ে সন্ধ্যার আগে পাকিস্তান রিএনফোর্স করে যখন অ্যাটাকে আসলো, তখন আমরা ওখান থেকে উইথড্র হয়ে কলাইতা দিয়ে ঘিওরের কাছাকাছি কোনো একটা গ্রামে গিয়ে আশ্রয় নেই। 2 দিন 3 দিন ওখানে অবস্থান করি। সেটা নভেম্বর মাসের লাস্ট উইকে। এছাড়া ঢাকা শহরে আমি আমাদের ইউনিট মন্টু ভাইয়ের নেতৃত্বে বেশ কিছু টুকিটাকি অপারেশন হয়েছে। সব কথা বলার সময় হয়তো আপনাদের নেই। ডক্টর খন্দকার এজাজ আহমেদ, মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক লম্বা, অনেক মহান। আসলে অনেকের ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আপনার মতো অনেক মুক্তিযোদ্ধা, তার যে সংগ্রাম, তার যে তিতিক্ষা, আমার মনে হয় যে তখন এমন একটা সময় ছিল। আমারও কিছু অভিজ্ঞতা আছে। আমি শুধু একটি ইনফরমেশন দর্শকদের দিতে চাই, যে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণটি, এটা রেকর্ড করেছিলেন আমার বড় ভাই, তৎকালীন রেডিও পাকিস্তানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা রেকর্ড করলেন, কিন্তু তৎকালীন সরকার সেটা বাজাতে একদমই দিচ্ছিল না, রাজি হচ্ছিল না। এবং সেটা আমার মনে আছে, পরের দিন সকালে এর জন্য অনেক যুদ্ধ করতে হয় তাদের, সকাল 8:20-এ তৎকালীন রেডিও পাকিস্তানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি প্রচারিত। আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা আমার শুরুতে বলা উচিত ছিল, আমি ভুল করে গেছি। ডেফিনেটলি উইথ দি রেসপেক্ট টু অল অ্যান্ড এভরিবডি, আমি বঙ্গবন্ধুর ডাকেই 7ই মার্চের যে এবারের মুক্তি সম্ভার, যেটা আপনি ভূমিকাতে বলেছেন, স্বাধীনতার সংগ্রাম,
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমি যদি হুকুম দেব, হুকুম তো উনি 7 তারিখে দিয়েই গেছেন, সেই হুকুমটাকে ক্যারি করেই মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জয়েন করা। আসলে আপনি এই ভাষণটাকে কিভাবে দেখেন? কারণ এই ভাষণটা এমন একটি ভাষণ, আমি মনে করি যে ভাষণটার ভিতরে অনেকগুলো ভাষণ সারা বিশ্বে আমি বলতে কয়েকটি চাচ্ছি, ভাষণের মধ্যে একটি আমি ভাষণ আসলে বোধহয়। ওনার ভাষণটাকে অ্যানালিসিস করার মতো যোগ্যতাই রাখি না। তারপর দুই একটা কথা বলবো। এই ভাষণটার মধ্যে একটা দিক নির্দেশনা ছিল, প্রস্তুতিমূলক একটা নির্দেশনা ছিল, যুদ্ধের সব রকম অ্যারেঞ্জমেন্ট করা, একটা কি করতে হবে সেই জিনিসগুলো সূক্ষ্মভাবে জেনারেলাইজ করলে বোঝা যাচ্ছিল। স্বাধীনতা উত্তর কি করতে হবে সে কথাটাও লেখা আছে। সেটি আমরা বলেছিল তো যে আমরা ক্ষমতা চাই না, এদেশের মানুষের অধিকার চাই। তো উনি কিন্তু ওনার এই ভাষণে এটা একটা থিসিস বলতে পারেন। এটা নিয়ে আমার মনে হয় যে অনেক রিসার্চ করার স্কোপ আছে প্রতিটি লাইনকে। আমি ইতিহাসবিদদেরকে অনুরোধ করব, আমার মতো একটা ক্ষুদ্র যোদ্ধা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই বঙ্গবন্ধুর ভাষণটাকে রাজনীতির ঊর্ধ্বে এসে বাঙালির জাতীয়তাবাদী না, বাঙালি জাতীয়তাবাদীর চেতনা নিয়ে এই জিনিসটাকে আপনারা রিসার্চ করে সারমর্ম বাঙালিদের কাছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা যে দলই করি রাজনীতি, যেই মতে বা যে পথের দিশারি হই, 7ই মার্চ এমন একটি দিন এবং 7ই মার্চের ভাষণ এমন একটি ভাষণ যার মধ্যে রাজনীতি খুঁজে বেড়ানোর কোনো স্কোপ নেই। কারণ এটা টোটাল বাঙালির মুক্তির একটা দিশারি ছিল। এখানে সেদিন দল ছিল না, রাজনীতি ছিল না, ছিল বাঙালির স্বাধিকার এবং বাঙালির স্বাধীনতার অধিকারের ভাষণ। সেটি, এবং এই ভাষণের উপরে পৃথিবীতে এই ধরনের ভাষণ খুব কম নেতারাই দিয়ে গেছেন। যে সেই দিক থেকে বঙ্গবন্ধু একটা বিশাল ব্যক্তিত্ব। আপনি এই স্বাধীনতার 40 বছর আমরা পেরিয়ে আসলাম, একজন মুক্তিযোদ্ধা চিকিৎসক হিসেবে আপনার কি চাওয়া আছে দেশের কাছে? আমি প্রথম কথাই, দেশ স্বাধীন হওয়ার পরে আমি অনেক কিছুই পেয়েছি। যেরকম আমি স্বাধীনতা পেয়েছি, আমি আমার দেশে সুস্থ স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারছি, যা কিছু আছে সবই আমার। একটি সার্বভৌমত্ব পেয়েছি, একটি আইডেন্টিটি পৃথিবীর বুকে আমি পেয়েছি একটি পতাকার মাধ্যমে, একটি জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আমার ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা নাই, তবে একটা রিকোয়েস্ট আছে, আমি চাই একটি সুখী সমৃদ্ধ ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। ক্ষুধামুক্ত বলতে গেলে কিন্তু আপনি সবকিছুই চলে আসে। কারণ একটা লোকের পেটে ক্ষুধা না থাকলেও যদি শারীরিক স্বাস্থ্য তার খারাপ থাকে, সেটি তাকে কিন্তু বলা যায় সর্বক্ষেত্রে 5টি মৌলিক অধিকার প্রতিটি মানুষ পাক, সেটি আমার এই প্রত্যাশা। ডাক্তার হিসেবে নিশ্চয়ই আমাদের মানুষকে ভালো মতো চিকিৎসা দিবেন, সেটাও কিন্তু জনগণ আশা করে। যেমন আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই দেশকে কিছু দিয়েছেন। আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে আমাদের দেশে অনেক সমালোচনা আছে, তবে আমি একটা কথা বলতে চাচ্ছি, সমালোচনার একটা অংশ অবশ্যই আমাদের আছে। বাইরে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, সে থেকে আমি বলছি, ওরা কিন্তু পেশেন্টকে প্রচুর পরিমাণ সময় দেয় এবং কাউন্সিলিং করে, তার প্রতিটা সাইড গুড অ্যান্ড ব্যাড যাই আছে কমপ্লিকেশন নিকাশ করে। আমাদের দেশে আমরা একটু বোধহয় এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। রোগীকে কম দিই, কারণ আন্তর্জাতিক হিসাব করলে আমাদের দেশে এখনো প্রচুর স্পেশালিস্ট ডাক্তারের অভাব রয়ে গেছে, যে কারণে একজন ডাক্তারের উপরে এত বেশি প্রেশার, যেন সেই সময়টাও চিকিৎসক সার্জেন যে যেখানে আছেন অ্যানেস্থেটিস্ট আসলেই দিতে পারে না। এটাও একটা মূল কারণ। তারপরও কিন্তু সময় দিতে হবে রোগীকে, কারণ তাদের চাহিদা আমাদের কাছে অনেক বেশি। আমরা যদি একটু ভালো মতো তাদের কথা বলি তাদের সাথে, তাহলে কিন্তু রোগীরা অনেক আশ্বস্ত হয়। ডক্টর ইকবাল, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, আমি আপনার সাথে একমত, দেওয়া উচিত, আমরা ইনশাল্লাহ চেষ্টা করা উচিত। আর আপনি একজন হলি ফ্যামিলি হসপিটালের উপপরিচালক হিসেবে আমি মনে করি যে এখানে যারা আসছে গরিব রোগীদের নিশ্চয়ই আপনি মমতার হাত বুলিয়ে তাদেরকে চিকিৎসা করবেন। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, সর্বক্ষেত্রে সাকসেস বলা যাবে না, তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষকে যাতে সুস্থ করে বাড়ি পাঠাতে পারি। আচ্ছা, ডক্টর খন্দকার এজাজ আহমদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, দর্শকদের অনেক কথাই মার্চ মাসের শুনিয়েছেন এই মহান দিনে, এবং অ্যানেস্থেশিয়া নিয়ে যে অনেক বিভ্রান্তি মানুষের মধ্যে আছে, অনেক ভয় কাজ করছে, সেগুলো দূর করার চেষ্টা করেছেন আপনি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন মুক্তিযোদ্ধা চিকিৎসক
ডক্টর খন্দকার এজাজ আহমদ, তিনি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে এসেছেন। তার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম। আজ 6ই মার্চ, রাত পোহলেই 7ই মার্চ। আমরা এই 7ই মার্চকে কিন্তু কখনো ভুলতে পারি না, কারণ বঙ্গবন্ধুর সেই আবেগঘন ভাষণ আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের অনুরণিত করে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে উন্নত রাখার ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে তাগিদ দেয়। প্রিয় দর্শক, যদি আমাদের কাছে কোনো মেইল পাঠাতে চান, আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে ssd_live@hotmail.com। যদি কোনো চিঠি লিখতে চান আমাদের কাছে, আমাদের ঠিকানা প্রযোজক সরাসরি ডাক্তার, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাকালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবশেষে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।